হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ক্লাস 6-এর লেসন 1 ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ এই চ্যাপ্টারটির টেক্সচুয়াল যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আজকে সলভ করব এবং সেগুলো সাথে সাথে বুঝিয়ে দেবো। তাহলে প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরে দাগ দাও। ফার্স্ট কোয়েশ্চেন এ, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অব, বাঘটা শেল্টার নিয়েছিল বা আশ্রয় নিয়েছিল কার বাড়ির কাছে? অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা, অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ, এর নেইবার, একজন প্রতিবেশী। অর্থাৎ তিনটে অপশান দেওয়া আছে। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? না, অ্যান ওল্ড ওম্যান, অর্থাৎ একজন বৃদ্ধা। তাহলে অপশান 1-এ টিক মারতে হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার বি, দ্য ওল্ড ওম্যান ওয়াজ, ওল্ড ওম্যান কীরকম ছিলেন? সফট স্পোকেন, খুব মৃদুভাবে কথা বলতেন, ইল টেম্পার্ড, বদমেজাজি, নাকি শাই, লাজুক? আনসারটা হবে বদমেজাজি। তাহলে অপশান 2 ইল টেম্পার্ড। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার সি, দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ, বাঘটা ভাবলো ড্রিপ ড্রিপ হচ্ছে কি? অপশান 1 দ্য কনস্ট্যান্ট ফলিং অব রেন, একভাবে বৃষ্টি পড়া। 2 দ্য নেম অব আ ম্যান, একটি লোকের নাম। 3 আ ক্রিয়েচার, একটি জীব। তাহলে বাঘটা ভেবেছিল ড্রিপ ড্রিপ হচ্ছে একটি জীব। তাহলে আনসার হবে অপশান 3 আ ক্রিয়েচার। নেক্সট কোয়েশ্চেন ডি, ভোলেনাথ ওয়াজ এ, ভোলেনাথ কী ছিল? ফার্মার, কৃষক, উইভার, দর্জি, নাকি উইভার দর্জি না, দর্জি বলা তো ঠিক না, দর্জি হচ্ছে তো টেলার, উইভার হচ্ছে তাঁতি, আর পটার হচ্ছে কুমোর, যারা মাটির কাজ করে। তাহলে ভোলেনাথ কী ছিল? একজন কুমোর ছিল। তাহলে আনসার হবে অপশান 3 পটার। নেক্সট অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। নিচে 6টা সেন্টেন্স দেওয়া আছে, 1 2 3 4 করে, এবং প্রত্যেকটা সেন্টেন্সের পাশে একটা করে বক্স আছে। করতে হবে কি? অর্ডার অনুযায়ী, অর্থাৎ কোন ঘটনাটা আগে ঘটেছে, তারপর কি ঘটেছে, তারপর কি ঘটেছে, এইভাবে অর্ডার অনুযায়ী 1 2 3 করে নাম্বারিং করতে হবে। কোথায়? নাম্বারগুলো বসাতে হবে এই পাশের বক্সে। তাহলে প্রথম আমি একটু সেন্টেন্সগুলোর মানে আগে বলে দিই। নাম্বার 1, শি পোস্ট হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, তিনি অর্থাৎ সেই বৃদ্ধা তার বিছানাটাকে শুকনো রাখার জন্য সেটাকে সারা ঘরে ঠেলে ঠেলে ঘোরাচ্ছিলেন। নেক্সট সেন্টেন্স, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হাট, বাঘটা একজন বৃদ্ধার কুঁড়ে ঘরের বাইরে আশ্রয় নিয়েছিল। 3 নম্বর সেন্টেন্স, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, ভোলেনাথ তার গাধাটিকে খুঁজছিল। নাম্বার 4, এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, একটি বাঘ ঝড়ে আটকে পড়েছিল। নাম্বার 5, ভোলেনাথ স অ্যান অ্যানিমাল হাডলড এগেইনস্ট দ্য ওয়াল অব দ্য ওম্যানস হাট, ভোলেনাথ দেখতে পেল সেই বৃদ্ধার বাড়ির বাইরের দেওয়ালে ঠেসান দিয়ে একটি পশু গুটি মেরে শুয়ে আছে। আর লাস্ট সেন্টেন্স যেটা আছে সেটা হচ্ছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, সেই রাতে সেই বৃদ্ধার মেজাজ খুব খারাপ ছিল। এই হচ্ছে সেন্টেন্সগুলোর মানে। তাহলে এবার আমাকে কি করতে হবে? অর্ডার অনুযায়ী নাম্বার 1 2 করে বক্সে সাজাতে হবে। তাহলে প্রথম ঘটনা কি ঘটেছিল? বাঘটা ঝড়ে আটকে পড়েছিল, তাহলে 4 নাম্বার। এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, তাহলে এর পাশের বক্সে 1 লিখতে হবে। নেক্সট কি হয়েছিল? নাম্বার 2-এ যেটা আছে, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হাট, বাঘটা সেই বৃদ্ধার কুঁড়ে ঘরের বাইরে আশ্রয় নিয়েছিল, তাহলে এটার পাশে 2। নেক্সট যেটা হয়েছিল সেটা হচ্ছে নাম্বার 6, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, সেই রাতে সেই বৃদ্ধার মেজাজ খুব খারাপ ছিল, তাহলে এটার পাশে 3 নম্বর। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 1, শি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, সে তার বিছানাটাকে শুকনো রাখার জন্য ঘরের চারদিকে সরাচ্ছিল, তাহলে এটার পাশে 4। নেক্সট নাম্বার 3, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, ভোলেনাথ তার গাধাটিকে খুঁজছিল, এর পাশে 5। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 5, ভোলেনাথ স অ্যান অ্যানিমাল হাডলড এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট, ভোলেনাথ দেখতে পেল যে সেই বৃদ্ধার বাড়ির বাইরে দেওয়ালের পাশেই ঠিক একটা
এরকম একটা পশু গুড়ি সুড়ি মেরে শুয়ে আছে। নেক্সট অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। একটা প্রশ্ন দেওয়া আছে, সেটার উত্তর লিখতে হবে। প্রশ্নটা কি আছে দেখি। হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলেনাথস রিয়াকশন বি ইফ হি নিউ দ্যাট দ্য অ্যানিমাল হার্ডলড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি আ টাইগার। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা ভোলেনাথ যদি জানতো যে অন্ধকারে যে প্রাণীটা শুয়ে আছে সেটা আসলে একটা বাঘ, তাহলে এটা জানতে পারলে ভোলেনাথের কী রিয়াকশান হতো। আনসার হচ্ছে, ইফ ভোলেনাথ নিউ দ্যাট দ্য অ্যানিমাল huddled in the dark was actually a tiger, he got terribly scared and fled away at once. তাহলে উত্তরটা শুরু করব কিভাবে? একদম ওইভাবেই। তাহলে যদি ভোলেনাথ জানতে পারত যে যে প্রাণীটাকে সে দেখতে পাচ্ছে অন্ধকারের মধ্যে সেটা আসলে একটি বাঘ, তাহলে সে কী করতো? প্রচণ্ড ভয় পেয়ে যেত এবং সেই মুহূর্তে সেই জায়গা থেকে দৌড়ে পালাতো। নেক্সট অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কিছু সেন্টেন্সের কিছুটা করে অংশ দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, অর্থাৎ বাকি অংশটা টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে লিখতে হবে। তাহলে প্রথম প্রশ্ন যেটা আছে, নাম্বার এ, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, বাঘটা ভয় পেয়ে গিয়েছিল কারণ, কেন ভয় পেয়ে গিয়েছিল না, হি থট দ্যাট ভোলেনাথ ওয়াজ দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, সে ভেবেছিল যে ভোলেনাথই হচ্ছে সেই ভয়ঙ্কর জন্তু ড্রিপ ড্রিপ। নেক্সট কোয়েশ্চেন বি, ভোলেনাথস ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার ওয়েন, ভোলেনাথের স্ত্রী ভয়ে চিৎকার করে উঠেছিল যখন, তাহলে কখন চিৎকার করে উঠেছিল? ইন দ্য মর্নিং, সকালে। শি ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, তাহলে যখন সকালবেলা সে দেখেছিল যে একটা বাঘ গাছের সাথে দড়ি দিয়ে বাঁধা আছে, তখন সে ভয়ে চিৎকার করে উঠেছিল। নেক্সট কোয়েশ্চেন সি, ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল দ্য টাইগার, ভীষণভাবে ডিস্টার্বড এবং কনফিউজড হয়ে মানুষের কথাবার্তা, চিৎকার, ভয়ে চিৎকার করছে কেউ, তো এই সমস্ত কিছুতে ডিস্টার্বড এবং কনফিউজড হয়ে, বিরক্ত হয়ে বাঘটা কী করেছিল? বাঘটা কী করেছিল? হ্যাড চিউড থ্রু দ্য রোপ, দড়িটা দাঁত দিয়ে কেটে ফেলেছিল, অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং জঙ্গলে দৌড়ে পালিয়ে গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট, ভোলেনাথ গর্বের সঙ্গে কী ঘোষণা করেছিল? ঘোষণা করেছিল দ্যাট হি ওয়াজ দ্য ম্যান হু হ্যাড ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, গত রাতে সেই বাঘটাকে ধরেছিল। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, হি ইভেন পুলড দ্য টাইগার্স ইয়ার্স, সে এমনকি বাঘের কানটা ধরে পর্যন্ত টেনেছিল। এটাই সে গর্বের সঙ্গে ঘোষণা করেছিল। নেক্সট অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন এ, হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম, ভোলেনাথ কেন বাঘটাকে বাড়ি এনেছিল? তাহলে আনসারটা কিভাবে লিখতে হবে না, ভোলেনাথ বাঘটাকে বাড়ি এনেছিল কারণ, দিয়ে এবার কারণটা লিখতে হবে। তাহলে ইংলিশে কী হবে? ভোলেনাথ বট দ্য টাইগার হোম বিকজ, কারণ হি কুড নট আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারেনি, দ্যাট, যে দ্য অ্যানিমাল হার্ডলড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি আ টাইগার, যে অন্ধকারে যে পশুটা শুয়ে রয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা বাঘ, অ্যান্ড নট হিজ ডাঙ্কি, এবং মোটেই তার গাধা নয়। হি থট দ্যাট দ্য অ্যানিমাল ওয়াজ হিজ ডাঙ্কি, সে ভেবেছিল পশুটা তারই গাধা, অ্যান্ড ব্রট ইট হোম, এবং এটা ভেবে সে তাকে বাড়ি এনেছিল। নেক্সট কোয়েশ্চেন বি, হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, এমন কি ঘটনা ঘটেছিল যে ঘটনার ফলে প্রতিবেশীরা সবাই যে যার ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসেছিল? উত্তরটা হচ্ছে, ইন দ্য মর্নিং, সকালবেলায়, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, ভোলেনাথের স্ত্রী দেখতে পেয়েছিল যে গাছের সাথে একটি বাঘ বাঁধা রয়েছে, অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, এবং সেটা দেখে সে ভয়ে চিৎকার করে উঠেছিল। হার স্ক্রিমিং মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, আর তার চিৎকারেই প্রতিবেশীরা, তার চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের বাড়ি থেকে, যে যার বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন সি, ওয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিভড, গ্রামবাসীরা স্বস্তি পেল কেন? আনসার, দ্য টাইগার বিং ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল হ্যাড চিউড থ্রু দ্য রোপ অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, বাঘটা
এই এত লোক দেখে, এত কোলাহল দেখে সে প্রচণ্ড ডিস্টার্বড হচ্ছিল এবং কনফিউজড হয়ে যাচ্ছিল। ডিস্টার্ব হচ্ছিল মানে বিরক্ত হচ্ছিল, আর কনফিউজড হয়ে যাচ্ছিল মানে কি সেও বুঝতে পারছে না যে কী করবে। আর সেই কারণে সে তাড়াতাড়ি দাঁত দিয়ে তার ওই দড়িটা কেটে ফেলেছিল এবং জঙ্গলে পালিয়ে গিয়েছিল। ওয়েন দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, আর যখন বাঘটা জঙ্গলে পালিয়ে গেল, দ্য ভিলেজার্স ওয়্যার রিলিভ, তখন গ্রামবাসীরা স্বস্তি পেল। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি? রাজা ভোলেনাথের সাহসিকতার জন্য তাকে কিভাবে পুরস্কৃত করেছিলেন? আনসার, দ্য কিং মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অব হিজ আর্মি। প্রথমে রাজা কী করলেন? ভোলেনাথকে তার সেনাবাহিনীর প্রধান সেনাপতি করে দিলেন। অ্যান্ড গেভ হিম অ্যান্ড হিজ ওয়াইফ আ হিউজ হাউস টু লিভ ইন, এবং তাকে এবং তার স্ত্রীকে একটা বিশাল বাড়ি দিলেন থাকার জন্য। দ্যাটস হাউ দ্য কিং রিওয়ার্ডেড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি। আর এইভাবেই রাজা ভোলেনাথকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করেছিলেন। নেক্সট অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তলায় কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, যদি সেটা ঠিক হয় পাশে টি লিখতে হবে, যদি ভুল হয় এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অব ইউর আনসার্স, এবং শুধু টি এফ লিখলেই হবে না, প্রত্যেকটি উত্তরের সপক্ষে একটা করে স্টেটমেন্ট টেক্সট থেকে নিয়ে দিতে হবে। তাহলে প্রথম প্রশ্ন এ, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স। ভোলেনাথ জানতো না কীভাবে ঘোড়ায় চড়তে হয়। ঠিক, ভোলেনাথ জানতো না। তাহলে পাশে লিখলাম টি। সাপোর্টিং স্টেটমেন্ট, যে জায়গাটা থেকে আমরা জানতে পারছি, যে লাইনটা পড়ে আমরা জেনেছি যে হ্যাঁ সত্যিই ভোলেনাথ ঘোড়ায় চড়তে জানতো না, তাহলে সেই লাইনটা তুলে লিখে দিতে হবে। তাহলে সেটা কি? আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। আমি তো ঘোড়ায় কী করে চড়তে হয় সেটাই জানি না, সে এই কথাটা অসহায়ভাবে তার স্ত্রীকে বলল। নেক্সট কোয়েশ্চেন, দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। রাজা ভোলেনাথকে একটি চমৎকার হাতি পাঠিয়েছিলেন। না, রাজা ঘোড়া পাঠিয়েছিলেন। তাহলে ভুল কথাটা, তাহলে পাশে লিখলাম এফ। সাপোর্টিং স্টেটমেন্ট কি? একইভাবে যে লাইনটা পড়ে আমরা জেনেছি যে রাজা ঘোড়া পাঠিয়েছিলেন, তাহলে সেই লাইনটা তুলতে হবে। তাহলে লাইনটা কি? ইন দ্য মর্নিং, সকালবেলায়, দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। রাজা ভোলেনাথকে একটি চমৎকার তেজি ঘোড়া পাঠিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ। শত্রু সৈন্যরা ভোলেনাথকে দেখে খুশি হয়েছিল। না, তারা অবাক হয়েছিল প্রথমে, আর তারপর ভয় পেয়েছিল। তাহলে এটা ভুল, তাহলে পাশে লিখলাম এফ। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা? দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফিয়ার স্ট্যালিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। শত্রু সৈন্যরা অবাক হলো এটা দেখে যে একটা পাগলের মতো লোক, জঙ্গলি টাইপের একটা লোক, সে আবার একটা হিংস্র ঘোড়ার সাথে বাঁধা রয়েছে এবং মানে এক্সাইটেডলি, উত্তেজিত হয়ে সে গাছের ডাল নাড়াচ্ছে। এইটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার সিঙ্গল হ্যান্ডেডলি। ভোলেনাথ একা হাতে শত্রু সৈন্যদের হারিয়ে দিয়েছিল। ঠিক, সেই জন্য ট্রু। ঠিক কেন? যেভাবেই হোক শত্রুরা পালিয়ে তো গিয়েছিল, হয়তো ভোলেনাথ ইচ্ছে করে যুদ্ধ করে তো তাদের হারায়নি, কিন্তু যেভাবেই হোক ভোলেনাথকে দেখেই তো তারা ভয় পেয়ে গিয়েছিল এবং যুদ্ধ না করেই পালিয়ে গিয়েছিল। তাহলে সেদিক থেকে এটা ঠিক, সেজন্য টি। আর স্টেটমেন্টটা হচ্ছে, এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। প্রত্যেকে অবাক হয়ে গেল যে ভোলেনাথ তার দেশকে রক্ষা করেছে একা। কাদের বিরুদ্ধে? না, 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। প্রত্যেকটি প্রশ্নের পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার। ভোলেনাথ চূড়ান্ত হতাশার মধ্যে কেন পড়ে গিয়েছিল? আনসার, দ্য কিং এন্ট্রাস্টেড ভোলেনাথ উইথ দ্য ডিউটি অফ প্রোটেকশন হিজ স্টেট। রাজা ভোলেনাথের ওপর দায়িত্ব দিয়েছিলেন দেশকে প্রোটেক্ট করার, রক্ষা করার। বাট ভোলেনাথ ডিডন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স। কিন্তু ভোলেনাথ, যুদ্ধ করা তো অনেক পরের কথা, ঘোড়ায় চড়তে হয় কিভাবে সেটাই জানতো না। সো হি ওয়াজ ফুল অফ ডেসপেয়ার, আর সেই জন্যই সে চরম হতাশ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার বি,
হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল? তার স্ত্রী তাকে কিভাবে সাহায্য করেছিল তার সমস্যা থেকে বেরিয়ে আসতে? ইন দ্য মর্নিং, সকালে, এটা আনসার। ভোলেনাথ গট আপ অন দ্য হর্স, ভোলেনাথ ঘোড়ায় উঠল। সেন্ট বাই দ্য কিং, যে ঘোড়াটা রাজা পাঠিয়েছিলেন। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ আ রোপ, আর তার স্ত্রী করলো কি, সেই ঘোড়ার সাথে একদম নিরাপদভাবে, যাতে সে পড়ে না যায়, এইভাবে দড়ি দিয়ে বেঁধে দিল। ইন দিস ওয়ে, এইভাবে হিজ ওয়াইফ হেল্পড হিম টু ওভারকাম হিজ ট্রাবল, তার স্ত্রী তাকে তার সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল। কোয়েশ্চেন নাম্বার সি, হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড? কোন জিনিসটা বা কোন ঘটনাটা শত্রু সৈন্যদের প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছিল? ভোলেনাথ ওয়াজ টাইড টু দ্য হর্স, ভোলেনাথ ঘোড়ার সাথে বাঁধা ছিল। অ্যান্ড হি ওয়াজ ওয়েভিং দ্য ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এবং সে পাগলের মতো ওই গাছের ডাল নাড়াচ্ছিল। ইট সিমড টু দ্য এনিমি সোলজার্স দ্যাট ভোলেনাথ ওয়াজ আ গ্রেট ওয়ারিয়ার অ্যান্ড দে গ্রেটলি স্কেয়ার্ড, এবং এইটা দেখে শত্রু সৈন্যরা মনে করল যে ভোলেনাথ বোধহয় সাংঘাতিক কোনো যোদ্ধা, এবং এইটা ভেবেই তারা ভীষণ ভয় পেয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার ডি, ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড আ লেজেন্ডারি ক্যারেক্টার? তোমার কি মনে হয় ভোলেনাথকে সত্যি সত্যি কিংবদন্তি চরিত্র বলে মনে করা উচিত? গিভ রিজনস ফর ইয়োর আনসার, যেটাই তোমার উত্তর হবে তার যেটা কারণ তোমার মনে হচ্ছে সেটা লেখো। নো, না, ভোলেনাথ ওয়াজ নট আ লেজেন্ডারি ক্যারেক্টার অ্যাট অল। ভোলেনাথকে কখনোই একজন লেজেন্ডারি ক্যারেক্টার বলা যায় না। কেন? রাদার হি ওয়াজ আ ভেরি কাওয়ার্ড, বরঞ্চ সে ছিল ভীষণই ভীতু। অ্যান্ড পুয়ার স্পিরিটেড পার্সন, এবং পুয়ার স্পিরিটেড মানে কি, মানে সবেতেই সে দমে যায়। সিচুয়েশনস, ইনসিডেন্টস অ্যান্ড অফকোর্স হিজ লাক মেড হিম আ লেজেন্ড। পরিস্থিতি, ঘটনা এবং অবশ্যই তার কপাল, এই তিনটে জিনিস তাকে লেজেন্ড বানিয়ে দিয়েছিল, কিংবদন্তি বানিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি কিন্তু সে কিংবদন্তি ছিল না, বরঞ্চ সে একজন ভীতু প্রকৃতির মানুষ ছিল। অ্যাক্টিভিটি 8A, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তলার কিছু সেন্টেন্স আছে, সেগুলোকে পড়ো। আন্ডারলাইন দ্য নাউন্স হুইচ ইন্ডিকেট আইদার আ স্টেট অফ বিং অর আ কোয়ালিটি অফ মাইন্ড। তো সেই সেন্টেন্সে কিছু নাউন আছে, সেই নাউনগুলোকে আন্ডারলাইন করো, যে নাউনগুলো থাকার অবস্থা বা মনের অবস্থাকে ইন্ডিকেট করছে, তাহলে সেই নাউনগুলোকে আন্ডারলাইন করো। তাহলে প্রথম প্রশ্ন, নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1, দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস। রাজা পরিচিত ছিলেন তার দয়ালু স্বভাবের জন্য। তাহলে কাইন্ডনেস, দয়া, দয়া কি মনের একটা কোয়ালিটি অফ মাইন্ড, তাহলে এটা একটা নাউন, তাহলে সেই কাইন্ডনেসের তলায় আন্ডারলাইন করা হলো। নেক্সট কোয়েশ্চেন, দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি। ফুলটির সৌন্দর্য, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, তাহলে ফুলটির সৌন্দর্য আমাকে আকৃষ্ট করলো। তাহলে বিউটি হচ্ছে কোনো কিছুর একটি থাকার অবস্থা, ঠিক আছে, তাহলে বিউটিটাকে আন্ডারলাইন করা হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, চাইল্ডহুড ইজ ফান। ছেলেবেলা বা ছোটোবেলা হচ্ছে মজার, তাহলে ছোটোবেলা যে শব্দটা চাইল্ডহুড, এটা কি একটি থাকার অবস্থা, আমরা প্রত্যেকে সেই অবস্থায় কোনো না কোনো দিন থাকি, তাহলে চাইল্ডহুডটা হচ্ছে নাউন, আন্ডারলাইন করা হলো। নাম্বার 4, ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947। 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা পেয়েছিল। তাহলে ফ্রিডম এটা একটা অবস্থা, তাহলে এটা হচ্ছে নাউন, সেটার তলায় আন্ডারলাইন করা হলো। তাহলে এখানে আমি একটা কথা বলে দিই, যে নাউন আমরা একটু বলে দিই, নাউন নর্মালি আমরা জানি 5 রকমের, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্র্যাক্ট, তাই তো? তো 5 রকম নাউন। এবার যে নাউনগুলো কোনো থাকার অবস্থা বা মনের কোয়ালিটি বা যে কোনো ধরনের অবস্থার নাম বোঝায়, সেটাকে বলে কি অ্যাবস্ট্র্যাক্ট নাউন। তাহলে এই সেন্টেন্সে আমরা যে ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করলাম সেগুলো কি হচ্ছে না, সেগুলো অ্যাবস্ট্র্যাক্ট নাউন। আর অ্যাবস্ট্র্যাক্ট নাউন বোঝার একটা উপায় হচ্ছে যে অ্যাবস্ট্র্যাক্ট নাউনকে অনেক সময় ধরা যায় না, ছোঁয়া যায় না, অর্থাৎ সেটা ধরা ছোঁয়ার বাইরে। যেমন দয়া জিনিসটাকে, যেটা প্রথম রয়েছে কাইন্ডনেস মানে দয়া, তো দয়াকে আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু ধরতে বা ছুঁতে বা একটা জিনিসকে আমরা যেভাবে চোখে দেখতে পাই সেভাবে কিন্তু আমরা কাইন্ডনেসকে দেখতে পাই না, ঠিক আছে? বিউটি,
সুন্দর জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি সৌন্দর্য বলতে যেটা বোঝাচ্ছে সেটা কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাইরে। চাইল্ডহুড, শৈশব অবস্থায় আমরা ছোট থাকি, সেই অবস্থাটাকে মানুষ দেখতে পাচ্ছে। অবস্থা মিন্স একটা বাচ্চাকে দেখতে পাচ্ছে, যে চাইল্ড, সেই চাইল্ডটিকে দেখতে পাচ্ছে, কিন্তু তার অবস্থা যেটা, যার কারণে তাকে বলা হচ্ছে চাইল্ড, সেই অবস্থাটাকে কিন্তু মানুষ উপলব্ধি করতে পারছে, কিন্তু সেটা ধরাছোঁয়ার বাইরে। ফ্রিডমও তাই, স্বাধীনতা আমরা মুখে বলছি, উপলব্ধি করছি, কিন্তু সেটা ধরাছোঁয়ার বাইরে, ধরতে বা ছুঁতে পাচ্ছি না। বা যে কোনো জিনিসকে আমরা যেরকম চোখ দিয়ে সামনে দেখতে পাচ্ছি সেভাবে দেখতে পাচ্ছি না, উপলব্ধি করতে পারছি। অর্থাৎ অ্যাবস্ট্র্যাক্ট নাউন ধরাছোঁয়ার বাইরে, কিন্তু তাকে উপলব্ধি করা যায়। যেহেতু অ্যাবস্ট্র্যাক্ট শব্দটার মানে বিমূর্ত, অর্থাৎ যেটাকে আমরা মূর্ত রূপে আমরা দেখতে পাচ্ছি না, সেটাকেই আমরা বলছি অ্যাবস্ট্র্যাক্ট। তাহলে এটাকে বোঝার মোটামুটি এটাই সহজভাবে বললে বোঝা যাচ্ছে যে ধরাছোঁয়ার বাইরে যে জিনিসকে আমরা উপলব্ধি করতে পারি সেটাই হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। অ্যাক্টিভিটি 8B, ফর্ম অ্যাবস্ট্র্যাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস। যে অ্যাবস্ট্র্যাক্ট নাউনের কথা বললাম এবার সেটা লিখতে হবে। অর্থাৎ কিছু ওয়ার্ড দেওয়া আছে, তার মধ্যে অনেক রকম ওয়ার্ড আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, যে কোনো ওয়ার্ড আছে, কিন্তু সেখান থেকে আমরা কিভাবে অ্যাবস্ট্র্যাক্ট নাউন তৈরি করব। ঠিক আছে, তাহলে প্রথম শব্দ হচ্ছে ডার্ক, অন্ধকার। তাহলে ডার্কের সাথে যদি নেস সাফিক্স যোগ করি তাহলে শব্দটা হয়ে যাচ্ছে কি ডার্কনেস। ডার্কনেস হচ্ছে একটি অ্যাবস্ট্র্যাক্ট নাউন। ঠিক সেভাবে অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টহুড, অ্যামেজ থেকে অ্যামেজমেন্ট, ডিস্টার্ব থেকে ডিস্টারবেন্স, কনফিউজ থেকে কনফিউশন, সুইট থেকে সুইটনেস। তাহলে এই রকমভাবে অ্যাবস্ট্র্যাক্ট নাউন আমরা তৈরি করে নিতে পারি। বোঝার সুবিধার জন্য কিছু কথা বলে দিই। নর্মালি অ্যাবস্ট্র্যাক্ট নাউনের শেষে NESS থাকে, হুড HODD, MENT, হ্যাঁ, SION, এই যে ANCE, এই সাফিক্স, এই ধরনের সাফিক্স যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেই ধরে নিতে হবে সেই ওয়ার্ডটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এটা মোটামুটি চেনার একটা সহজ উপায়। আর এই প্রসঙ্গে সাফিক্স কথাটাও একটু বলে দিই। কোনো রুট ওয়ার্ড, মূল শব্দের পরে যেটা এক্সট্রা যোগ হয় এবং যোগ হয়ে আর একটা নতুন ওয়ার্ড তৈরি করে, সেই এক্সট্রা অংশটাকে বলা হয় সাফিক্স। ওয়ার্ডের পরে যেটা এক্সট্রা অংশ যোগ হয় সেটা হয়ে যায় সাফিক্স, আর ওয়ার্ডের আগে যে এক্সট্রা অংশ যোগ হয় সেটাকে বলা হয় প্রেফিক্স। তো এই হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। Activity 8C, underline the words that indicate a group of people, animals or things taken as a whole. এইবার কি করতে হবে, পরবর্তী যে সেন্টেন্সগুলো আছে সেখানে এমন এমন শব্দের তলায় আন্ডারলাইন করতে হবে যে শব্দগুলো থেকে বা যে শব্দগুলো ইন্ডিকেট করছে কি কোনো মানুষ, পশু বা যে কোনো জিনিসের কালেকশন বা দল, হ্যাঁ, বোঝায়, সেটাকে আন্ডারলাইন করতে হয়। তো এই ক্ষেত্রে আমি একটু বলে দিই। একটু আগেই আমি বলেছি যে নাউন 5 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল, অ্যাবস্ট্র্যাক্ট। অ্যাবস্ট্র্যাক্ট নিয়ে কিছুটা আলোচনা হয়েছে। এই যে দল বোঝায় যে নাউন, সেই নাউনটাকে কি বলে না কালেকটিভ নাউন। তাহলে সাধারণভাবে বলতে গেলে এই যে প্রশ্নটা দিয়েছে এখানে করতে হবে কি না 4টে সেন্টেন্সে যে কালেকটিভ নাউনগুলো আছে সেই কালেকটিভ নাউনগুলোকে শুধু আন্ডারলাইন করতে হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, I saw a crowd in front of the shop. আমি দেখলাম একটি ভিড়, ক্রাউড মানে ভিড়। কোথায় দেখলাম? ইন ফ্রন্ট অফ দ্য শপ, দোকানের সামনে। তাহলে ভিড় কি একজন মানুষকে নিয়ে হয় না অনেক মানুষ যখন এক জায়গায় দাঁড়িয়ে থাকে তখন আমরা সেটাকে ভিড় বলি। তাহলে অনেক মানুষ যখন এক জায়গায় দাঁড়িয়ে থাকে তখন সেটাকে আমরা ভিড় বলি। তাহলে একসাথে অনেক মানুষ, দল। তাহলে ক্রাউডটাকে আমরা আন্ডারলাইন করলাম। কেন না ক্রাউড হচ্ছে একটি কালেকটিভ নাউন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং বাই। ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু আর হার্ড মানে দল। তাহলে গবাদি পশুর একটি দল যাচ্ছে, তাহলে পশুর দল হার্ড, কালেকটিভ নাউন, তাহলে হার্ড শব্দটাকে আন্ডারলাইন করা হলো। নেক্সট কোয়েশ্চেন, আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন। আমাদের স্কুলের যে ক্রিকেট টিম আছে সেটা জিতেছে, অর্থাৎ আমাদের টিম জিতে গেছে। তাহলে টিম বা দল
একজনকে নিয়ে হয় না অনেকজনকে নিয়ে হয়? তাহলে একটা দলের মধ্যে যখন অনেকে থাকে তখন সেটাকে আমরা একটা দল বা টিম বলছি। তাহলে টিমটা হচ্ছে কালেকটিভ নাউন, আন্ডারলাইন করা হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দ্য ভাস। ফুলের একটি গোছা, বাঞ্চ মানে গোছা, আর বাঞ্চ অফ ফ্লাওয়ার্স মানে ফুলের গোছা বা ফুলের তোড়া। তাহলে ফুলের তোড়া রাখার ছিল কোথায় না ভাস, ভাস মানে হচ্ছে ফুলদানি। তাহলে যখন আমরা গোছা বলি, ফুলের তোড়া বলি, সেখানে নিশ্চয়ই একটা ফুল থাকে না, অনেক ফুল একসাথে দিয়ে একটা ফুলের তোড়া তৈরি হয়। তাহলে বাঞ্চটা হচ্ছে কালেকটিভ নাউন, আর সেই জন্য এটাকে আন্ডারলাইন করা হলো। Activity 8D, fill in the blanks with appropriate collective nouns given in the help box. এবারে কি করতে হবে? fill in the blanks করতে হবে। কিভাবে? হেল্প বক্সে কিছু কালেকটিভ নাউন আছে, তো সেই কালেকটিভ নাউনগুলোকে উপযুক্ত জায়গায় বসাতে হবে। কালেকটিভ নাউন আবার যেখানে সেখানে বসে না, হ্যাঁ, যেটার আগে যেটা বসার কথা সেখানেই বসে, তো সেই উপযুক্ত জায়গায় এই কালেকটিভ নাউনগুলোকে বসাতে হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, এ ড্যাশ অব পুলিশম্যান মার্চড বাই, পুলিশের একটি দল মার্চ করে যাচ্ছে। তাহলে পুলিশের দলকে কি বলা হয়? পোজ, POSSE। তাহলে পোজ শব্দটা আমরা গ্যাপে লিখলাম। নেক্সট কোয়েশ্চেন, আই বট এ বাঞ্চ, সরি আমি আনসারটা বলেই দিলাম। আই বট এ ড্যাশ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, আমি বাজার থেকে এক গোছা আঙুর কিনে এনেছি। তাহলে আঙুরের গোছা বাঞ্চ, তাহলে বাঞ্চ লিখে দিলাম। নেক্সট কোয়েশ্চেন, এ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, মাঠে ভেড়ার পাল চড়ছে। তাহলে ভেড়ার পাল মানে একদল ভেড়া বোঝাতে আমরা কোন শব্দটা ব্যবহার করি? ফ্লোক। তাহলে আনসারটা হলো কি? এ ফ্লোক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। নেক্সট কোয়েশ্চেন, আই স এ সোয়ার্ম অফ বিজ বাজিং অ্যারাউন্ড, তাহলে আমি দেখলাম এক ঝাঁক মৌমাছি গুনগুন করছে। তাহলে মৌমাছির ঝাঁক বোঝাতে আমরা কোন শব্দটা ব্যবহার করলাম? না সোয়ার্ম, SWARM। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 5, দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি, এই ক্লাসটা ভীষণ নয়েজি, খুব কোলাহলপূর্ণ। তাহলে ক্লাস আমরা কখন বলি? যখন একটা ঘরের মধ্যে অনেক ছেলে মেয়ে এক বয়সী তারা একসাথে থাকে। তাহলে সেই হিসাবে দেখতে গেলে ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে এখানে দেওয়া হলো কি, গ্যাপের জায়গায় আমরা লিখলাম কি না ক্লাস। অ্যাক্টিভিটি 8E, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট ক্যান বি কাউন্টেড, সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি কাউন্টেড। তাহলে এর আগে বলেছি যে নাউনের 5 প্রকার হয়, সেটা আমি বলেছি কি কি, এবং তার মধ্যে দুটো অর্থাৎ অ্যাবস্ট্র্যাক্ট এবং কালেকটিভ দুটো নিয়ে কিছুটা আলোচনাও করেছি। নাউনকে আরেক দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে তাকে দুভাবে বলবো না, নাউনের সেক্ষেত্রে 2 রকম প্রকার হয়। অর্থাৎ যেটাকে গোনা যায় অর্থাৎ কাউন্ট করা যায় সেটাকে আমরা বলছি কাউন্টেবল নাউন, আর যেটাকে গোনা যায় না সেটাকে আমরা বলছি আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে কি করতে বলেছে? যেটাকে গোনা যায় অর্থাৎ কাউন্টেবল নাউনকে আন্ডারলাইন করতে বলেছে, আর যেটাকে গোনা যায় না অর্থাৎ আনকাউন্টেবল নাউন সেটাকে সার্কেল করতে বলেছে। তাহলে প্রথম প্রশ্ন আছে কি, আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। তাহলে বুক, বই, এটাকে আমরা সহজেই গুনতে পারি, 1 2 3 4টে করে এরমভাবে গুনতে পারি। তাহলে বুক হচ্ছে কাউন্টেবল নাউন, আন্ডারলাইন করলাম। নেক্সট কোয়েশ্চেন, আয়রন ইজ আ ইউজফুল মেটাল, লোহা হচ্ছে একটি প্রয়োজনীয় বা খুব ব্যবহার্য ধাতু। আয়রন, লোহা কিন্তু একটি ধাতু, আর সবসময় এটা মনে রাখা উচিত, ধাতু, যে কোনো ধাতুকে কিন্তু গোনা যায় না। সেই ধাতু থেকে যখন কোনো জিনিস তৈরি হচ্ছে সেই জিনিসটাকে গোনা যায়, কিন্তু ধাতুকে গোনা যায় না, ধাতুকে মাপতে হয়। তাহলে আয়রনকে যেহেতু গোনা যায় না তাহলে সেটা কি আনকাউন্টেবল নাউন, অর্থাৎ সেটাকে সার্কেল করা হলো। নেক্সট কোয়েশ্চেন, স্নোই ইজ হিজ পেট ডগ, স্নোই হলো তার পোষা কুকুর। ডগ গোনা যায়, অবশ্যই আমরা সহজেই 1টা 2টো করে কুকুর আমরা গুনতেই পারি। তাহলে ডগ হচ্ছে কাউন্টেবল নাউন, আন্ডারলাইন করা হলো। নেক্সট কোয়েশ্চেন, শি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। চুল কখনোই গোনা যায় না, 1টা 2টো হয়তো গুনতে পারি, কিন্তু পুরো মাথার চুল যদি গুনতে বলা হয় সেটা অসম্ভব। তাহলে হেয়ারকে যদিও 1 2টো করে গোনা যায়, কিন্তু তা সত্ত্বেও হেয়ারকে আনকাউন্টেবল নাউন ধরা হয়, সেই জন্য হেয়ারটাকে সার্কেল করা হলো।
অ্যাক্টিভিটি 8F, রিড দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি, মন দিয়ে তলার বাক্যগুলো পড়ো, অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য কারেক্ট কলামস, এবং আন্ডারলাইন করা শব্দগুলোকে সঠিক কলামে বসাও। তাহলে প্রথম বাক্য রয়েছে মিল্ক ইজ গুড ফর হেলথ, দুধ শরীরের জন্য ভালো। মিল্ক, মিল্ক দুধকে আমরা গুনি না, একটা দুটো দুধ এরম আমরা বলি না, আমরা কি বলি 1 গ্লাস দুধ, 1 লিটার দুধ, অর্থাৎ আমরা মাপি। তাহলে মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে মিল্ক চলে গেল আনকাউন্টেবল নাউন্সের ঘরে। ওই তলায় যে টেবিলটা আছে সেখানে দুটো কলাম রয়েছে, একদিকে রয়েছে কাউন্টেবল নাউন্স, অর্থাৎ সেই দিকে যেগুলো কাউন্টেবল অর্থাৎ গোনা যায় লিখতে হবে, আর এদিকে রয়েছে আনকাউন্টেবল নাউন্স অর্থাৎ যেগুলোকে গোনা যায় না সেগুলোকে লিখতে হবে। তাহলে মিল্ককে যেহেতু গোনা যায় না তাহলে সেটাকে আনকাউন্টেবলের ঘরে লেখা হলো। নেক্সট, দ্য ডোর ইজ ক্লোজড, দরজাটি বন্ধ, দরজা গোনা যায়, তাহলে কাউন্টেবল চলে গেল কোথায়, কাউন্টেবলের ঘরে। আই বট আ কিলো অফ সুগার ফ্রম দ্য মার্কেট, আমি বাজার থেকে 1 কিলো চিনি কিনেছি। প্রথমে আসি চিনি, সুগার গোনা যায় না, মাপতে হয়, তাহলে আনকাউন্টেবল নাউনের ঘরে চলে গেল। আর মার্কেট বাজার গোনা যায়, হ্যাঁ, তাহলে মার্কেটটা চলে গেল কাউন্টেবলের ঘরে। নেক্সট কোয়েশ্চেন, চিলড্রেন প্লে উইথ টয়েস, বাচ্চারা খেলনা নিয়ে খেলে, বাচ্চারা চিলড্রেন গোনা যায় তাহলে কাউন্টেবল নাউন, আর টয়েস অবশ্যই গোনা যায় তাহলে সেটাও চলে যাচ্ছে কাউন্টেবলের ঘরে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যেগুলো আনকাউন্টেবল অর্থাৎ গোনা যায় না তাদের কিন্তু ওই কারণে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারের মধ্যে তফাৎ হয় না, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল তাদের করা যায় না, কারণ গোনাই তো যায় না। 1 থেকে 2 হলে তবে তো সেটা প্লুরাল হবে, তো যেটা গোনাই যায় না তাহলে সেটা কি করে প্লুরাল নাম্বার হবে? তাহলে সিঙ্গুলার প্লুরাল একমাত্র কাউন্টেবল নাউনেরই হয়। তো এই প্রসঙ্গে এটা বলে দেওয়া দরকার। Activity 9, find words from the text nearest in meaning to the words given below. তলায় 4টে শব্দ আছে, সেই 4টে শব্দের মানে বা নিয়ারেস্ট ইন মিনিং, যেটা যদি অ্যাপ্রোপ্রিয়েট মিনিং নাও হয়, যেটা সব থেকে কাছাকাছি মানে সেটা লিখতে হবে। কিন্তু সেই শব্দগুলো কোথা থেকে নিতে হবে? টেক্সট থেকে নিতে হবে, অর্থাৎ এটা যে চ্যাপ্টারের কোয়েশ্চেন সেই চ্যাপ্টার থেকে নিতে হবে। প্রথম প্রশ্ন বলবো না, প্রথম শব্দ কিংলি, রাজার মতো। এটার একটা সেম ওয়ার্ড মানে একই মানে ওয়ার্ড একটা আছে টেক্সটে, যেটার মানে হচ্ছে রাজার মতো, সেটা কি না রয়্যাল, রাজকীয়। নেক্সট হচ্ছে সরো, সরো মানে দুঃখ, কিন্তু সারা টেক্সটে একদম সরো দুঃখ বলতে যা বোঝায় সেই রকম ওয়ার্ড নেই, কিন্তু কাছাকাছি একটা শব্দ আছে যেটা হচ্ছে ডেসপেয়ার। ডেসপেয়ার মানে পুরোপুরি দুঃখ নয়, ডেসপেয়ার মানে অ্যাকচুয়ালি হতাশা, কিন্তু হতাশা থেকে তো আমাদের দুঃখ আসে। তাহলে নিয়ারেস্ট মিনিং এখানে যেহেতু বলেছি নিয়ারেস্ট ইন মিনিং, তাহলে সেক্ষেত্রে যেহেতু সরোর এক্স্যাক্ট মিনিং এখানে কিছু নেই, ডেসপেয়ারটা লেখা যেতেই পারে। নেক্সট, সারপ্রাইজড, অবাক হয়ে গিয়েছিল, এর মানে আছে অ্যাস্টনিশড, অ্যাস্টনিশড মানেও অবাক হয়ে গিয়েছিল। অ্যাফ্রেড মানে ভয় পেয়েছিল বা ভীতু, এটারও মানে আছে, এটা হবে কি স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানেও ভয় পেয়েছিল। অ্যাক্টিভিটি 10A, এবারে একটা রাইটিং আছে। কি বলছে? ইম্যাজিন ইউ আর কট ইন আ স্টর্ম হোয়াইল রিটার্নিং হোম ওয়ান নাইট, মনে করো একটি রাতে তুমি কোথাও থেকে বাড়ি ফিরছিলে বা বাড়ি ফিরছিলে। রাইট আ শর্ট প্যারাগ্রাফ ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, তো কী অভিজ্ঞতা হলো, রাতে তুমি একা ফিরছো, ঝড়ে আটকে পড়েছো, কী অভিজ্ঞতা হলো সেই বিষয়ে একটি ছোট প্যারাগ্রাফ লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তলায় কিছু হিন্টস আছে সেগুলোকে ব্যবহার করো। হিন্টস কী আছে আগে প্রথমে দেখা যাক। রিটার্নিং ফ্রম আর্নস প্লেস, আন্টের বাড়ি থেকে ফিরছিলাম। স্কাই ডার্কেন্ড, আকাশ কালো করে এলো। ওয়াইল্ড উইন্ড, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। রেন, বৃষ্টি। নো ওয়ান অ্যারাউন্ড, চারপাশে কেউ ছিল না। হাউ ইউ রিচড হোম, তুমি কিভাবে বাড়ি ফিরলে। এটা হচ্ছে হিন্টস। এবার এই হিন্টসগুলো দিয়ে একটা কি প্রত্যেকটা হিন্টসে একটা কি দুটো করে সেন্টেন্স লিখে একটা প্যারাগ্রাফে এটাকে দাঁড় করাতে হবে। তাহলে প্যারাগ্রাফের প্রথমেই একটা নাম দেওয়া দরকার। তাহলে নাম দেওয়া হলো কি কট ইন আ স্টর্ম, ঝড়ে আটকে গিয়ে বা ঝড়ে আটকে যাওয়ার পর। ওয়ান ডে, একদিন।
আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম মাই আন্টস হাউস। একদিন আমি আমার আন্টের বাড়ি থেকে ফিরছিলাম। সবসময় একটা জিনিস মনে রাখা দরকার, যে কোনো প্যারাগ্রাফ লিখতে গেলে প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হয়, অর্থাৎ যেটা একটা ভূমিকার কাজ করে। যে সেন্টেন্সটা দুম করে শুরু করে দিলে হয় না, তাহলে ভূমিকার মূলক যে সেন্টেন্স সেটাকে আমরা বলছি কি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। তাহলে কী লেখা হলো না, ওয়ান ডে আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম মাই আন্টস হাউস। নেক্সট, when I was on the way, the sky got darkened and suddenly wild winds started blowing with great speed. যখন আমি রাস্তায়, তখন আকাশ কালো করে এলো, অন্ধকার হয়ে এলো, এবং হঠাৎই প্রচণ্ড স্পিডে হাওয়া দিতে শুরু করলো। হিন্টে যা যা আছে সেই হিন্টগুলোকে ইউজ করেই কিন্তু একটা করে সেন্টেন্স তৈরি করা হচ্ছে। দেন হেভি রেনফল স্টার্টেড, তারপরে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। আই গট স্কেয়ার্ড অ্যাজ ইট বিকেম নাইট, আমি ভয় পেয়ে গেলাম যেহেতু রাত হয়ে গিয়েছিল। অ্যান্ড নো ওয়ান ওয়াজ অ্যারাউন্ড মি, এবং আমার চারপাশে কেউ ছিল না। আই টুক শেল্টার অন দ্য স্টুপ অব অ্যান এমটি হাউস, তো আমি একটা ফাঁকা বাড়ির সামনের ছোট্ট একটি সিঁড়িতে, স্টুপ মানে হচ্ছে বাড়ির সামনে থাকার ছোট সিঁড়ি, সেই সিঁড়িতে আশ্রয় নিলাম। গ্র্যাজুয়ালি দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, ধীরে ধীরে বৃষ্টি কমে আসতে থাকলো। আফটার দ্য রেন স্টপড, বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ার পর দ্য স্কাই বিকেম ক্লিয়ার, আকাশ যদিও রাত কিন্তু বোঝা যাচ্ছিল যে আকাশ পরিষ্কার হলো। অ্যান্ড আই রিটার্ন হোম সেফলি, এবং আমি নিরাপদে বাড়ি ফিরে এলাম। অ্যাক্টিভিটি 10B, এটাই লাস্ট অ্যাক্টিভিটি এই চ্যাপ্টারের। তো এটাতেও একটা রাইটিং আছে, স্টাডি দ্য ফ্যামিলি চার্ট গিভেন বিলো। তলায় একটা ফ্যামিলি চার্ট দেওয়া আছে। ফ্যামিলি চার্ট মানে বাবা, তার ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, এরকমভাবে। তো ফ্যামিলি চার্টটা আগে দেখে নিই কী আছে। প্রথমে দেখতে পাচ্ছি রঘুনাথ ঝা, তলায় দেওয়া আছে গ্র্যান্ডফাদার, অর্থাৎ যে ফ্যামিলিটা, তার গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদু হচ্ছেন রঘুনাথ ঝা। তার স্ত্রীর নাম হচ্ছে বাণী দেবী ঝা, ওই জন্য তলায় লেখা আছে গ্র্যান্ডমাদার। তাহলে রঘুনাথ ঝা এবং বাণী দেবী ঝায়ের থেকে লাইন নেমে এসছে এইদিকে, এসে লেখা আছে সবিতা। তাহলে ধরে নিতে হবে সবিতা হচ্ছে এদের দুজনের মেয়ে। তাহলে সবিতা কি? পটার, একজন কুমোর। সবিতার হাজব্যান্ড বীরেন্দ্রলাল, বীরেন্দ্রলাল হচ্ছেন একজন পোস্টম্যান, পিয়ন। আর রঘুনাথ ঝা থেকে বাণীদেবী ঝা, আচ্ছা রঘুনাথ ঝা এবং বাণীদেবী ঝা থেকে আরেকটা লাইন এসছে এই দিকে, সেখানে লেখা আছে প্রথম নামটা কি? সুন্দরলাল। তাহলে সুন্দরলাল হচ্ছে এদের ছেলে। তাহলে সবিতা মেয়ে আর সুন্দরলাল ছেলে। আর সুন্দরলাল হচ্ছে কি? ফার্মার, কৃষক। তার স্ত্রীর নাম রজনী, সে একজন হোম মেকার বা গৃহবধূ। আচ্ছা, এইবার আমরা আবার সবিতার দিকে চলে আসি, অর্থাৎ রঘুনাথ ঝা বাণীদেবী ঝায়ের মেয়ে, তাদের একটি ছেলে। এখান থেকে একটা লাইন নেমেছে, তার মানে একটা ছেলে, নাম কি? দামু, কলেজ স্টুডেন্ট, অর্থাৎ দামু কলেজে পড়ে। আর সুন্দরলাল রজনীর থেকে লাইন নেমে দুটো ভাগ হয়ে গেছে, রামু রিমা, তার মানে একটি ছেলে একটি মেয়ে, এবং দুজনেই স্কুল স্টুডেন্ট, অর্থাৎ দুজনেই স্কুলে পড়ে। এইবার প্রশ্নটা, সাপোজ ইউ আর রিমা, মনে করো তুমি রিমা। তাহলে এখানে রিমা আছে, তাহলে মনে করো তুমিই হচ্ছে রিমা। ইয়োর গ্র্যান্ডফাদার ইজ রঘুনাথ ঝা, তাহলে তুমি যদি রিমা হও তাহলে তোমার দাদুর নাম কি? রঘুনাথ ঝা। রাইট আ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর ফ্যামিলি, এইবার তুমি তোমার ফ্যামিলি সম্পর্কে একটি ছোট্ট প্যারাগ্রাফ লেখো। তাহলে এখানে মাই ফ্যামিলি সব থেকে ভালো টাইটেল দেওয়া যায় এই প্যারাগ্রাফটা, তাহলে প্যারাগ্রাফের নাম দেওয়া হলো মাই ফ্যামিলি। তাহলে প্রথমে ওই যে বলেছি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, ভূমিকা, তাহলে প্রথমেই দেওয়া হলো কি? আই অ্যাম রিমা, আমি হচ্ছি রিমা। তাহলে এখানে ইনফরমেশান কী আছে? রিমা স্কুল স্টুডেন্ট, তাহলে সেটাই দেওয়া হলো আই রিড ইন স্কুল, আমি স্কুলে পড়ি। এখানে এই ফ্যামিলি চার্টে যা যা ইনফরমেশান আছে সেগুলোকে কাজে লাগিয়ে একটা একটা করে সেন্টেন্স লেখা হবে। তাহলে আমি স্কুলে পড়ি। মাই ফাদার্স নেম ইজ সুন্দরলাল, আমার বাবার নাম হলো সুন্দরলাল। হি ইজ এ ফার্মার, তিনি হলেন একজন কৃষক। মাই মাদার রজনী ইজ এ হোম মেকার, আমার মা রজনী অর্থাৎ আমার মায়ের নাম রজনী, তিনি একজন গৃহবধূ। আই হ্যাভ আ ব্রাদার হুজ নেম ইজ রামু, আমার একটি দাদা আছে এবং তার নাম হচ্ছে রামু। হি টু রিডস ইন স্কুল, সেও স্কুলে পড়ে। আই হ্যাভ অ্যান আন্ট, আমার একজন আন্ট, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কি? বাবার বোন। তাহলে আন্ট মানে এখানে পিসি বলাই যায়। তাহলে আমার একজন পিসি আছে, হুজ নেম ইজ সবিতা, যার নাম সবিতা। শি ইজ আ পটার, তিনি একজন কুমোর, অর্থাৎ তিনি মাটির কাজ করেন।
দ্য নেম অব হার হাজব্যান্ড ইজ বীরেন্দ্রলাল, তার স্বামীর নাম বীরেন্দ্রলাল, যিনি হু ইজ আ পোস্টম্যান, অর্থাৎ বীরেন্দ্রলাল একজন পোস্টম্যান। দে হ্যাভ আ সন নেমড দামু, তাদের একটি ছেলে আছে যার নাম দামু, হু ইজ এ কলেজ স্টুডেন্ট, যে হয় একজন কলেজের ছাত্র অর্থাৎ কলেজে পড়ে। দ্য নেম অব মাই গ্র্যান্ডফাদার ইজ রঘুনাথ ঝা, আমার গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদুর নাম হচ্ছে রঘুনাথ ঝা। অ্যান্ড দ্য নেম অব মাই গ্র্যান্ডমাদার ইজ বাণী দেবী ঝা, এবং আমার গ্র্যান্ডমাদারের নাম হচ্ছে বাণী দেবী ঝা। লাস্ট সেন্টেন্স হচ্ছে আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ, আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি। এখানে প্যারাগ্রাফটা শেষ হচ্ছে। প্যারাগ্রাফ লেখার যেরকম একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের দরকার হয়, আবার একটা কনক্লুডিং সেন্টেন্সেরও দরকার হয়, অর্থাৎ যে সেন্টেন্সটা লিখে আমি প্যারাগ্রাফটাকে শেষ করব সেটাকে বলা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। তো এরই সাথে এই পুরো চ্যাপ্টারের যা যা টেক্সচুয়াল অ্যাক্টিভিটি আছে সেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেল। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা সবথেকে বড় কথা এই ভিডিওটা যদি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে পারেন যদি কিছু বলার থাকে, আর সামগ্রিকভাবে যদি আমার কাজ ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ দেখার জন্য। পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরব, ততক্ষণের জন্য বাই।